বাংলাদেশের মূল সমস্যাটাই হচ্ছে আপনার যে আমরা উজানের দেশ, আমরা ভাটির দেশ। উজান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসে আপনার ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য যে বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। একমাত্র ফারাক্কা বাঁধের কিছুটা আপনার আলোচনা হয়েছে, তাও আপনার খুবই আনসার্টেন। 26-এ সব সামনে 26 আসছে, 2026 সাল আসছে, ওখানে কিন্তু আবার সেটাকে আপনার রিনিউ করতে হবে। সুতরাং এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। তা আমি এই জিনিসটা আমরা বারবার তুলে ধরেছি, বারবার কথা বলেছি। বিশেষ করে আপনারা সিলেটের মানুষরা জানেন যে টিপাইমুখ বাঁধ যখন নির্মাণ করার কথা চলছিল, সেই সময় আপনাদের এই সিলেট থেকে কিন্তু এটা একটা প্রতিরোধ সৃষ্টি হয়েছিল। এবং আমাদের আজকে এখানে আছেন আমাদের ইলিয়াস আলী এমপি সাহেবের স্ত্রী উপস্থিত আছেন, তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসেবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে। আমরা এখন আশা করি যে হয়তো তিনি দেশে ফিরে আসবেন আমাদের মাঝে, কিন্তু এটা কারণটা ঘটেছিল আপনার সেটার জন্য। একই সঙ্গে আজকে আপনার নিশ্চয়ই জানেন যে গত 5 তারিখে আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা দেশ ত্যাগ করার ফলে, তিনি পালিয়ে যাওয়ার ফলে তার পরবর্তী যে বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এখন একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য নতুনভাবে আপনার কাজ শুরু হয়েছে। এবং এটা সকলের আকাঙ্ক্ষা, প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা অতীতের সমস্ত যে জঞ্জালগুলো, এই জঞ্জালগুলোকে সাফ করে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করে আপনার সাম্য, ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এগুলোকে প্রতিষ্ঠিত করে যেন আমরা একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা 1971 সালের আমাদের মূল চেতনা ছিল আমাদের মুক্তিযুদ্ধে। এবারকার যে বিষয়টা ঘটেছে এটা একটা, আমি মনে করি যে আনপ্রেসিডেন্টেড। ইতিপূর্বে এই ধরনের ঘটনা আমরা একমাত্র 1970 সাল যুদ্ধের সময় কিছু দেখেছি, যে সমগ্র বাংলাদেশের মানুষ এক হয়ে গিয়েছিল এবং সেই এক হয়েই সমগ্র বাংলাদেশের বিশেষ করে তরুণরা তারা তাদের প্রাণ দিয়ে, ছাত্ররা তাদের প্রাণ দিয়ে কিন্তু এটাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদকে দূর করবার আন্দোলন শুধুমাত্র কিন্তু ওই কয়েকদিনের ছিল না, এটা ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে আপনার 2012 সাল থেকে। 2012 সালে যখন যে মুহূর্তে তারা কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটাকে বাদ দিয়ে, সেটাকে যখন সংবিধানে যেটা ছিল সেটাকে যখন তারা বাদ দিয়ে যখন দলীয় সরকার অধীনে নির্বাচনটাকে আবার নিয়ে আসলো, তখন থেকে কিন্তু আমরা এটা আপত্তি করেছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা সেদিন প্রকাশ্যে সম্মেলন করে, সংবাদ সম্মেলন করে বলেছিলেন, the beginning of the instability in Bangladesh in politics. এটা একটা রাজনীতি, মানুষের রাজনীতিতে একটা অস্থিতিশীলতার একটা আবার নতুন করে শুরু হলো। সেটা প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচন ব্যবস্থাকে তখনই দলীয়করণ করতে যাওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে আপনার নির্বাচন সূচনার ফলে দখলদারি সরকার উঠে বসেছে। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবেই তিনবার নির্বাচনকে ব্যবহার করে তাদের পক্ষে ব্যবহার করে জোর করে ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড যেটা করেছে, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। যার ফল এখন আমরা দেখছি যে পুলিশ প্রশাসন একদম পুরোপুরি ভেঙে গেছে, আদালত প্রায় ভঙ্গুর অবস্থা। এই একটা আপনার মিডিয়া একটা জোর করে চাপিয়ে দেওয়া সমস্ত নীতিগুলো, তাদের চাপগুলো সব মিডিয়াকে একটা দলীয় মিডিয়ায় পরিণত করবার চেষ্টা চলেছে। অর্থনীতিকে সম্পূর্ণভাবে দুর্নীতি, একেবারে আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড দুর্নীতি করে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। একটা বাংলাদেশকে সত্যি কথা আজকে দেখুন যে এই বাংলাদেশ যখন আবার নতুন করে উঠে দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই আবার সেই ভারতবর্ষ থেকেই দুঃখজনকভাবে পতিত ফ্যাসিবাদ প্রতিনিধি হাসিনা তিনি বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের এই যে একটা অর্জন, আপনার একটা নতুন দেশ নির্মাণ করবার যে সুযোগ সৃষ্টি হয়েছে,
সেটাকে আবার ব্যাহত করার চেষ্টা করছে। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে এই দলটি আওয়ামী লীগ কখনোই, আমি আগে বিষয়ে যেতে চাই না, কখনোই তারা এখানে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা নির্মাণ করবার জন্য কাজ তারা কখনোই করেনি। আপনি দেখুন 1972 সাল থেকে 75 সাল তারা একেবারে সম্পূর্ণ জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় ছিল, কিন্তু তারা সেখানে পরিপূর্ণ ফেল করেছে এবং একটা শেষে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে। এরপরে আপনারা দেখেছেন যে 2009 সালে 8 সালে ক্ষমতায় আসার পর থেকে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে সমস্ত হরণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে আবারও ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল চাপিয়ে দেওয়ার একটা প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করে ফেলেছিলেন। এর প্রেক্ষিতে জনগণের যে আপনার প্রতিবাদ, প্রতিরোধ, সর্বশেষে ছাত্রদের যে অংশগ্রহণ, সব মিলিয়ে আজকে কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। একটা আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। আগে কেউ কোনো কথা বলার আগে 10 বার চিন্তা করতো যে এই শব্দটা ঠিক হবে কি হবে না, এর জন্য আবার আমাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়তে হবে কিনা, এর জন্য আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা, আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা, রিমান্ডে যেতে হবে কিনা, এই বিষয়গুলো আপনারা জানেন। তো সেইখান থেকে আমরা বেরিয়ে এসেছি, আমাদের সামনে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি ছাত্রদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার যে আপনার ফুটবল খেলা দেখেছেন, ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিং এর দিকে নিয়ে যায়, তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে। আমাদের ছাত্র আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে যে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে করবে। আজকে দেখুন এই যে বন্যা হচ্ছে, কত অল্প সময় নোটিসের মধ্যে কিন্তু আমরা সবাই সেই ত্রাণ কাটে নেমে গেছে এবং ঢাকাতে ছাত্ররা, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই 1971 সালের মতো যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সেরকম একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু নেমে গেছে। এটাই হচ্ছে আপনার জাতীয়তা বোধ, মানুষকে ভালোবাসার, জনগণকে ভালোবাসার যে মহান আপনার গৌরব, সেই গৌরব তারা অর্জন করছে। আমি গতকাল আপনার প্রেসের সামনে কথা বলেছি, আমি বলেছি যে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না। আমাদের যে গার্বেজগুলো তৈরি হয়েছে, যে জঞ্জালগুলো সৃষ্টি হয়েছে, এই জঞ্জালগুলো দূর করতে চাই। তো সেই কারণে আজকে দেশের আরেকজন বরেণ্য মানুষ, যাকে সবাই এই দেশে শ্রদ্ধা করে সম্মান করে, আন্তর্জাতিকভাবে যার যথেষ্ট সম্মান রয়েছে, প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে, যে সংস্কারগুলো প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং একটি সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। এই বিষয়গুলি আমি আপনাদের সামনে আজকে বলার জন্য একটা সুযোগ পেয়েছি বলে, আমাদের পার্টির যারা আছেন তারা সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ। একজন সাংবাদিক জনাব আবু তোরাব, তিনি শহীদ হয়েছেন না, শহীদ হয়েছেন এই পুলিশের গুলিতে তারা হত্যা করা হয়েছে এবং এই ভয়াবহ ফ্যাসিবাদ তাদের যে কন্টিনিউয়াসলি কিলিং, এটা আজকের জিনিস না। আপনার এই মুভমেন্টে তারা প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে হত্যা করেছে। এর মধ্যে আপনার যেমন ছাত্র আছে, রাজনৈতিক দলের নেতারাও আছে, রাজনৈতিক কর্মীরাও আছে। একইভাবে ইতিমধ্যে আপনারা জানেন যে 2012 সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করছি এবং সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় 700 জন গুম হয়ে গেছে। আমাদের 2000-এর ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টডিতে, কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে। একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 1,45,000। আগে গায়েবী মামলা বলতে কোনো কথা শুনতাম না, জানিও না, এটা জানাও ছিল না। এরা গায়েবী মামলা কোনো ঘটনাই ঘটেনি,
মামলা দিয়ে রেখেছে 2000-3000 লোকের বিরুদ্ধে। এই গায়েবী মামলা এবং মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে প্রায় 1,45,000। আসামির সংখ্যা হচ্ছে আপনার প্রায়, বিশ্বাস করবেন কি করবেন নিশ্চয়ই আপনার জানার উচিত আর কি, প্রায় 60 লক্ষ, 6 মিলিয়ন। একটা গণতান্ত্রিক দলের তাদের শুধু সরকারের বিরোধিতা করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটার পরিমাণ হচ্ছে আপনার প্রায় 6 লক্ষ, 60 লক্ষ, 6 মিলিয়ন। এই একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতে চাই, অশেষ মেহেরবানি তার, যে তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে মানুষকে এখান থেকে উদ্ধার করেছেন। আর একই সঙ্গে ফেরাউন নমরুদের কথা আমরা প্রায় বলতাম, সেই ফেরাউন নমরুদের উত্তরসূরি, আপনার হিটলারের উত্তরসূরি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছেন। আমার নিজের খুব কষ্ট হয়, আমি তো বয়স্ক মানুষ, আমার খুব কষ্ট হয় যে মুক্তিযুদ্ধে যে ব্যক্তির নাম ছিল সবচেয়ে আগে অগ্রণী, শেখ মুজিবুর রহমান সাহেব, তার কন্যা, যাকে তার দলের লোকেরা এবং দেশের মানুষরা গণতন্ত্রের মানুষ কন্যা বলতো, তার এই পরিণতি। জনগণ যখন তাকে ধিক্কার দিচ্ছে, এই দেশে এখন যদি আপনি হিসাব করেন 99%-এর মধ্যে দেখবেন সবচেয়ে ধিক্কৃত মানুষ হচ্ছেন শেখ হাসিনা। কেন? ওয়াই দিস হ্যাপেন্ড? তার যে ক্ষমতার লোভ, তার অ্যারোগেন্স, তার করাপশন, এবং যারা বিরোধিতা করে, ভিন্ন মত সহ্য করতে না পারা, এটাই হচ্ছে তার মূল কারণ। তাই আজকে আমরা বলেছি যে আমরা এই সরকারকে আপনার সময় দিতে চাই। আপনার যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, দায়িত্ব হচ্ছে তাদের অনেক বড়, সেই দায়িত্বটাকে তাদেরকে পালন করতে হবে। আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। একটি কথা আমি যুক্ত করতে চাই, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু সংগঠন, হয়তো সরকারি কোনো সংগঠন, আপনার গ্রাম পুলিশ অথবা আপনার শিক্ষকদের মধ্যে, তারা হঠাৎ করেই তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে। এতদিন তারা কোথায় ছিলেন? যেই আপনার একটা মুক্ত সরকার এসছে, তারা কাজ করার চেষ্টা করছে, তাদেরকে সেই সময়টুকু না দিয়েই তারা রাস্তায় নেমে গেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। এটাকে আমার কাছে কিছু স্বার্থপরতা মনে হয়। অবশ্যই দাবি দেওয়া থাকবে, দাবি দেওয়া নিয়ে তারা কথাও বলবেন, সেই দাবি দেওয়া পূরণও করবে সরকার, কিন্তু ইলেকশন, একটা নির্বাচন হোক, সেই নির্বাচিত সরকার আসলে তারা তাদের দাবি দেওয়াগুলো করবে। এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে তার জঞ্জাল পরিষ্কার করার সুযোগ দেন। আমি কথা বারবার আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ধরনের দাবি দেওয়াগুলো নিয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে উপস্থিত দেওয়াটা কোনো মতেই যুক্তিসঙ্গত নয়। সবশেষে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে একটু অল্প নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে আমার একটা আহ্বান আছে আপনাদের কাছে, যে দেশটাকে গড়ে তুলবার জন্য আমাদের সন্তানেরা তার বুকে রক্ত ঢেলে দিয়েছেন। আমি আজকে আসার সময় পত্রিকায় দেখছিলাম, মাহিন নামে একটি ছেলে, একমাত্র সন্তান তার পরিবারের, তার চুল হচ্ছে গ্রেইন, চোখগুলো কটা। বাপ মায়ের খুব আশা ছিল যে তাকে তার একজন অত্যন্ত সফল মানুষ হিসেবে দেখল, 6 ফুট লম্বা, ইন্টারমিডিয়েট পড়ত। সেই ছেলেটি যখন আপনার রাস্তায় ছেলেদের সঙ্গে বেরিয়েছে, তাকে আওয়ামী সন্ত্রাসীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মেরেছে। এটা একটা না, অসংখ্য ঘটনা আপনারা দেখবেন। এবং আজকে দেখলাম যে আপনার মোট শিশুদের মৃত্যুর সংখ্যা হচ্ছে 89। পত্রিকা, আজকে আপনাদের পত্রিকা আপনি লিখেছেন। তেমন একটা ভয়াবহ সরকার হাতে পড়েছিলাম, যারা শিশু, কিশোর, তরুণ, নারী, কারোর কথা বাজ বিচার করে নেই, সামনে যাকে পেয়েছে গুলি করে মেরেছে তার ক্ষমতায় টিকে থাকবার জন্য। তারা অশেষ রহমতে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে আমরা নির্মাণ করি, বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয়। প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে, সেটা যেন না হয়। মানুষের অধিকার, তার যে অধিকার আছে কথা বলার অধিকার, সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা আমাদের নিজেদেরকে যেন গড়ে তুলতে পারি, সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের একটা রাষ্ট্র যেন আমরা নির্মাণ করতে পারি। এটাই হওয়া উচিত আমাদের সকলের উদ্দেশ্য। আপনাদের আরো একটা কথা আমি বলতে চাই, এই আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন এবং তিনি কখনো মাথা নত করেননি। till the
সাকসেস দেখেন, তিনি কিন্তু একবার মাথা নত করেন, সেই মাথা উঁচু করেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব এখনো দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, সাজিয়েছে মামলাগুলো। আমাদের কথা বাদই দেন, আমরা তো আছি, আমরা চলছি মামলা মুক্ত নিয়ে। তার বিরুদ্ধে সেই সমস্ত মামলা অসংখ্য দিয়েছে, সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করছি আইনগতভাবে যেন তার সমাধান করতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আপনারা এখানে অনেকেই আছেন যারা মামলার মানে শিকার হয়েছেন, তারা কেউ তো বাদ পড়েনি, সবাই এগুলো কম বেশি শিকার হয়েছে। এখন একটা নতুন বাংলাদেশ যেন আমরা শুরু করতে পারি, তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আপনাদের সবাইকে আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তো আমাদের প্রথম নির্দেশনা আছে যে আমরা এই সরকারকে সমর্থন করেছি। 2 নম্বর নির্দেশনা ছিল আমাদের, যেটা সেটাতে যে এই সময়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি, সেই শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সেই সময় আপনার একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়েরকে অত্যাচার করা হচ্ছে, এই ধরনের একটা আপনার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটা আমরা বলেছি পরিষ্কার যে আমরা প্রতিটি ওয়ার্ডে, ইউনিটে আমরা আমরা যেটাকে বলি যে আপনার কমিটি তৈরি করেছিলাম এগুলো প্রতিরোধ করার জন্য। এবং দেখেন 1 দিন 2 দিন তারা এগুলো বলতে পেরেছে, এখন কিন্তু আমরা সব জায়গাতে এগুলো আবার স্থিমিত হয়েছে, এখন আর এই ধরনের কথা কেউ বলতে পারছে না। আর কিছু কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার যারা চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক বলে আমি মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে যে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি প্রত্যুষ তালুকদার, সিনিয়র রিপোর্টার ডিবিসি নিউজ। আমার ছোট্ট করে 2টি প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে আসলে এই গেল কয়েক বছরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন অর্গান নষ্ট করে দিয়েছে এবং বিভিন্ন সমস্যা তৈরি করে দিয়েছে। তারপর সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কিন্তু বেশ কিছু পুলিশ সহ বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন বাস্তবতায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা রাজনৈতিক দল বিএনপি কতটুকু সময় দিতে চান, নির্বাচনের জন্য কতটুকু সময় আপনারা দিতে চান? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সম্প্রতি আলোচনা হচ্ছে সিলেটের রাজনৈতিক নেতা এবং বিএনপি নেতা দেশে ইলিয়াস আলীর নিখোঁজ বিষয়টি নিয়ে, এবং বেশ কিছু কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসছে এবং একজন পুলিশের স্টেটমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছিল। আপনাদের দলের আসলে এই বিষয়ে বক্তব্যটা কি ওনার সম্পর্কে? আমরা আপনার প্রথম প্রশ্ন বলি যে আমরা আপনার প্রথমেই বলেছি যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। দ্বিতীয় হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন, গুম হয়েছেন, তাদের বিষয়গুলি নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের কমিটিও এসছে, আমার মনে হয় ভাবি জানেন বোধ হয়। হ্যাঁ, হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউএন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজের পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম, আমরা নিজের পার্টি থেকেই চিঠি দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা চিঠি দিয়েছিলাম। তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা রেসপন্সিবল এটার জন্যে, আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি। আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি। আপনি বসে বলেন প্লিজ। আমি কাজ করি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায়।
একটা বিষয়, এই পরিবর্তনের যে কথা নিয়ে এসেছে, রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, এই সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারি বিষয় উঠে আসছে বিভিন্ন জায়গায়। এখন কি আমাদের প্রত্যন্ত অঞ্চলে এটি হচ্ছে, এবং কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে, বিশেষ করে বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলোর নাম কিন্তু খুব জোরে সরে আসছে। এই সমস্ত বিষয়ে যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি আসছে, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরো স্পষ্টতর অবস্থান প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে। এটি কিন্তু অত্যন্ত ঘোরতর একটি অভিযোগ, এবং এটি সম্ভবত সারা দেশেই হচ্ছে, পত্রপত্রিকায় যেটি দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের আরো কোনো স্পষ্টতর অবস্থান থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই ধরনের একটা আপনার গসিপ আছে, তবে আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না। আমি আগেই বলেছি, যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা ওন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখানটাকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এটা যেন প্রতিরোধ সৃষ্টি করা যায়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইন সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট। সেই কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন, ঘটনা করবেন, রাইট এট দ্য মোমেন্ট আপনার সেটা অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন। ধন্যবাদ। আমার যেটা প্রশ্ন হচ্ছে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সিলেট প্রেস ক্লাব এবং ঢাকা ট্রিবিউনের কাছে। জি, আমার প্রশ্নটি হচ্ছে, আজকে বিবিসি সহ বিবিসি বাংলা আপনাদের মিডিয়া কর্তৃক নিউজ বেরিয়েছে যে কয়েকজন ব্যক্তির সংস্কারে বিএনপি বিশ্বাস নেই, এবং আপনারা ডক্টর ইউনূসের কাছে একটি ইলেকশন একটা রোডম্যাপ রয়েছে। বিষয়টি হচ্ছে, আপনি যেটা বলছেন যে বিএনপি জঞ্জাল, কারা বলেছেন যে আপনার বিএনপির সংস্কারে বিশ্বাস নেই? এটা আছে বিবিসি বাংলা সন্ধান মিডিয়া প্রকাশ করেছে। বিবিসি বাংলা? জি, বিবিসি বাংলা। কোথেকে পেলুনি? দৈনিক সংবাদের একটি দ্বারা কোট করে করেছে। দৈনিক সংবাদকে কোট করেছে? এটা একদম একেবারেই আপনার একটা বাজে একটা কথা। আমরা সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলছি। আমরা তো সংস্কার দিয়েছি, প্রোগ্রাম 31 দফা দিয়েছি। আমরাই তো আপনার তার অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম 31 দফা দিয়েছি। প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো গেছে পত্রিকা। সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। আপনি যেটা বলছেন যে রোডম্যাপের যে বিষয়টি, আমরা তো দেখি যে জঞ্জাল যে বিষয়টা, এখানে ইলেকশন কমিশন কিংবা এক্সিকিউটিভ তেমন কোনো সংস্কার নেই, এবং এই সংস্কারের বিষয়ে আপনারা ডক্টর ইউনূস ভাই ইন্টারিম গভর্নমেন্টকে কেমন সময় দেবেন? ওই কথা আমি আগে উত্তর দিয়েছি, এটা একটা যৌক্তিক সময়। যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে, যা আছে এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল, 3 মাসের মধ্যে ওনারা এগুলো সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আমাদের দুর্বৃত্তায়ন, সেটাকে একেবারে মূলত পাঠন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে। আপনি করলেন, পুলিশে র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে আগে দরকার। অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার, আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য। সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি, আলোচনার কথা বলেছি। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত, বিতর্ক থাকা উচিত। আমরা উই আর ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই,
যৌক্তিক সময় যেটা প্রয়োজন সেটা আমরা দেবো। উই উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করব। তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়েও তো আলোচনা করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভলি সেটা দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আমরা কতগুলো বিষয় এই দেশের দুর্ভাগ্যজনকভাবে চলে আসে, যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে। বিষয়টাকে একটা পজিটিভ নিতে হবে। অনির্দিষ্ট কালের সময় কাউকে দেওয়া যায় না। আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট। সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে। এটাই হচ্ছে। আমার নাম সজল চৌধুরী, আমি এনটিভিতে কাজ করি এবং সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্টদের যে সংগঠন সেটি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলনটা যেটার জন্য আমরা আসলে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি অনেকদিন পরে, এই আন্দোলনটা শুরু করেছিল শিক্ষার্থীরা। এবং আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন অস্থিরতা বিরাজ করছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 3-4 দিন ধরেই নিজেদের মধ্যে একটা কাওয়াজ চলছে, যদিও এটা মিডিয়া আসছে না। যে স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো একই রকম, কয়েকজন মিলে আসলে শিক্ষকদের সাথে অনেক সময় লাঞ্ছনা করছেন। অনেক শিক্ষকও আছেন যারা আসলে বাজে ব্যবহার করতেন বা নানান অভিযুক্ত, তাদেরকে অপসারণ করা হচ্ছে। কিন্তু এই অস্থিরতাটা ক্রমেই বাড়ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে হৃদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা সম্পর্ক সেটি একবারেই মিটে যাচ্ছে, ঘাটতি হচ্ছে। এটা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যেটা বিষয়টা প্রভাব ফেলবে। এই বিষয়ে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো পদক্ষেপ আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে? সাথে আরেকটা প্রশ্ন করতে চাই যে সিলেটের রাজনৈতিক মামলা বা যে মামলাগুলো হয় সাধারণত আমরা দেখি অনেক সময় ভালোভাবে নাম চলে আসে। আমরা একদম নির্দিষ্টভাবে মেনশন করতে চাই, সিলেটে একটি মামলা হয়েছে যেটিতে চ্যানেল আই-এর প্রতিনিধি সাদিকুর রহমান সাকিকে আসামি করা হয়েছে। কাকে? সাদিকুর রহমান সাকি, চ্যানেল আই-এর প্রতিনিধি সিলেটে, তাকে করা হয়েছে। তিনি আসলে শুরু থেকেই যে এই অগণতান্ত্রিক সরকারের পতনের যে আন্দোলন তার পক্ষেই তিনি সক্রিয় ছিলেন, কিন্তু তারপরেও তার নাম যে এসেছে আমরা এই বিষয়ে যে যিনি করেছেন মামলাটি তা নিয়ে বলা হয়, যা বলা হচ্ছে যে তিনি বিএনপির সক্রিয় বা কর্মী ছিলেন বা এখনো প্রত্যাশী, তবে বিএনপির কিন্তু বলেছেন তার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি যেহেতু নিজে উপস্থিত হয়েছেন, আমরা এই বিষয়টি আপনার নজরে আনবো। বিএনপি আপনার একটা বিশাল রাজনৈতিক দল, বিশাল। এখানে আপনার অনেকেই থাকেন, অনেকে গার্ডেকে থাকেন, অনেকে বিভিন্ন রকম লোক থাকেন, কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী, ইভেন কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবেন। হ্যাঁ, তবে আপনার যে মামলা করার যে প্রবণতা, আচ্ছা বলি না ভাই, এই ধরনের যে প্রবণতাটা যেটা, এটা কারণ হচ্ছে, একটা কারণ আছে আপনার। কারণ বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আপনার বিরোধী দলগুলোর যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু আপনার এই 100-150 না, 2000-3000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকটা নাম দিয়েছে, তারপরে আপনার 2000, ওটা বাণিজ্যের কারণে, পুলিশের বাণিজ্যের কারণে হয়েছে। এখন যে মামলাগুলো হচ্ছে, ওটা কিছু তার মধ্যে জেদ থাকতে পারে, আমি অস্বীকার করবো না, কিন্তু সেটা আমার দলের লোক করেছে, এটাও আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না। সে বলেই দিয়েছেন আমার দলের যারা নেতৃত্বে আছেন যে তারা আমার দলের লোক না। আর যদি তারা এরকম করে থাকে, এরকম কেউ, আপনার নিজে আমাদের নেতাদের নলেজে নিয়ে আসবেন, টেক অ্যাকাউন্ট, ওটা ব্যবস্থা নেবেন। তবে আমি মনে করি না যে আমাদের দলের কেউ এই ধরনের মামলা করছে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা এটা শোনেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে, আমি তখন আপনার যুদ্ধের পরেই আমি আপনার তখন সরকারি কলেজে যোগ দিই শিক্ষক হিসেবে, দিনাজপুর কলেজে যখন কাজ করতাম। তো পরীক্ষা আসলো, সেটা বললো যে আমরা পরীক্ষা দেবো না। প্রথমে স্বাধীন হয়ে গেছে দেশ, সুতরাং পরীক্ষা দেবো না। তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা। তখন অটো গ্র্যাজুয়েশন একটা দেওয়া হয়েছিল, মনে আছে, অটো পাস, তাই না? ঠিক একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো, কিন্তু আপনারা কেউ পাড়া দিতে পারবেন না, ইনভিজিলেশন হবে না। এগুলো আপনার যে সমস্যা তৈরি আছে, এটা নট দ্যাট যে আপনার, এগুলো আমরা কখনোই সমর্থন করি না। এবং আমি মনে করি যে অতি দ্রুত এগুলো সমাধান হয়ে যাবে। অলরেডি যেটা বলছেন যে বাড়ছে, এটা পারবে না, কমবে। কারণ ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ, তারা এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন।
এটা তো একটা সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আমরা স্থগিত হবে। আর কিছু আছে? থ্যাংক ইউ। জি বলুন। হ্যাঁ, আপনার রাইট আছে বলার, আপনি নারী বলেন। আমি কাজ করি দৈনিক খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসে নিজস্ব কর্মরত হিসেবে আছি, পাশাপাশি আমি সিলেট প্রভিন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক। তো আমি আসলে দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে, দীর্ঘদিন দমন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা। এখন যদি দেখা যায় যে একটা প্রেক্ষাপট তৈরি হয়, গণতান্ত্রিক প্রেক্ষাপট, নির্বাচন হয় বা আপনারা ক্ষমতায় যান, আপনারাও কি অপোজিশনের সাথে দমন নিপীড়ন চালবেন বা এই পথেই হাঁটবেন কিনা? আপনারা নিশ্চয়ই আমাদের এই জয়লাভের পরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভাষণ জনসম্মুখে দিয়েছিলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে আমাদের বড় অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে। ঠিক, কিন্তু আমরা হিংসা রাজনীতি করব না, আমরা ভালোবাসা সম্প্রীতির রাজনীতি করব। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে বা যারা আছেন, তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করার মতো একটা প্রক্রিয়া তারা আছেন বা তারা করবে, এবং এমন হতে পারে তারা রাজনৈতিক দল গঠন করে সামনে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নাই। না, আপনার কাছে নাই, আমরা এটা বলতে পারি। আমার কাছে না থাকলে আপনার তথ্য করতে গেলে জানেন দিতে আমি দেবো না। হ্যালো, মাননীয় মহাসচিব, শুভেচ্ছা নেবেন। আমি সাইফুর তালুকদার, কাজ করি আজকের সিলেট.কমে। আপনার বক্তব্যে একটি বিষয় উঠে এসেছে যে বিগত সরকারের সময়ে আমরা সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন দমন নিপীড়নের শিকার হয়েছি। আমি সহ এখানে আমার অনেক সহকর্মীরা গেছে যারা সাইবার নিরাপত্তা আইনে আমরা মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছি। এখন আমরা আদালতে হাজিরা দিচ্ছি, অনেক মামলা চার্জশিট চলে আসছে, আবার অনেক মামলা প্রক্রিয়া আছে। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এই বিষয়টাকে আপনারা দেখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ঘোষণা দিয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিল করে দেবো। ধন্যবাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলী সহ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আনসার আলী সহ ওনারাও কিন্তু নিখোঁজ হয়েছেন। ওনাদের বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের আছে? আমি উত্তর দিয়েছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের জন্য একটু এই যারা বই আছে আমাদের কি এমন ধরনের কোন অ্যালায়েন্স আছে? আমাদের কি এই ধরনের কোন অ্যালায়েন্স আছে এখন? না না, আপনি আমাকে বলেন আমাদের কি কোন অ্যালায়েন্স আছে এখন কারোর সঙ্গে? পরে যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে। আমার দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওঠেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে আমাদের একটু চায়ের ব্যবস্থা আছে, আপনারা একটু চায়ে অংশগ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা,